প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছো। একাদশ শ্রেণীতে তোমরা যারা আমাদের মাইলস্টোন কলেজে ভর্তি হয়েছো, তোমাদের সাথে আজ আমার প্রথম ভিডিও ক্লাস। আশা করি ক্লাসের বাকি সময়টুকু তোমাদের সামনে আমাদের এই অর্থনীতির বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করতে পারবো এবং তোমরা এ থেকে আমাদের ক্লাসের শেষ মুহূর্তে গিয়ে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে অর্থনীতি আলোচনায় তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ তৈবুর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের আলোচনায় আমাদের যে বিষয়বস্তুগুলো থাকবে, এই আলোচনার বিষয়বস্তুগুলো আলোচনার শেষে গিয়ে আমরা যা শিখতে পারবো তা একটু দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব মিশ্র অর্থব্যবস্থা ও এর বৈশিষ্ট্যসমূহ, ইসলামী অর্থব্যবস্থা ও এর বৈশিষ্ট্যসমূহ, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাসমূহ। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখে নিব মিশ্র অর্থব্যবস্থা বলতে কি বোঝায়। যে অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে এবং ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিহার করে গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, আমরা এখানে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি সহ অবস্থান বলছি। তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা যদি একটু দেখতে চাই, তাহলে দেখো, আমাদের বাংলাদেশে সরকার কর্তৃক বাংলাদেশ বিমান পরিচালিত হয়। পাশাপাশি আমরা যদি দেখি রিজেন্ট এয়ারওয়েজ, নোভো এয়ার, আরও বেশ কয়েকটি কোম্পানি আছে যারা বেসরকারিভাবে বিমান পরিচালনা করে আসছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে সরকারি এবং বেসরকারি দুটি খাত পাশাপাশি তারা পাশাপাশি অবস্থানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। আরও যদি আমরা একটি সহজ উদাহরণের দিতে চাই, সেক্ষেত্রে দেখো বিআরটিসি বাস, এটি সরকার কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এছাড়াও কিন্তু আমরা যারা ব্যক্তি মালিকানায়ও অনেকেই বাস এর ব্যবসা করে থাকি। তাহলে এই আলোচনার অংশটুকু থেকে আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করবে, সাথে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের যে গুণগুলো আছে, ভালো গুণগুলো আছে, এই ভালো গুণগুলোকে আমরা আমাদের মিশ্র অর্থব্যবস্থায় নিয়ে আসব। আর ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের যে গুণগুলো আমাদের সমাজের জন্য বা অর্থনীতির জন্য খুব বেশি কার্যকর নয়, সেই গুণগুলোকে আমরা পরিহার করে শুধুমাত্র ভালো গুণগুলোকে নিয়েই আমরা মিশ্র অর্থব্যবস্থা তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই এখন বর্তমানে আমাদের দেখো উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রত্যেকটি রাষ্ট্রেই কিন্তু মিশ্র অর্থব্যবস্থা রয়েছে। অর্থাৎ এই দেশগুলোতে সরকারের পাশাপাশি ব্যক্তি মালিকানা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হয়। এখানেও যদি আমরা স্বাস্থ্য খাতের একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা আমাদের দেশে যেমন সরকারি মেডিকেল রয়েছে, তেমনি কিন্তু ব্যক্তি মালিকানাধীন মেডিকেল কলেজও রয়েছে বা হাসপাতাল রয়েছে। এ থেকে কিন্তু আমরা বলতে পারি যে সরকারি এবং বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থানের মাধ্যমে যে কোনো বড় ধরনের কার্যক্রম পরিচালনা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এখন আমরা দেখব মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনায় শুরুতে যে পয়েন্টসটি তোমাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে ব্যক্তিগত মালিকান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা জানি সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। ঠিক একইভাবে মিশ্র অর্থব্যবস্থাতেও আমরা সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃতি দিয়ে থাকি। সম্পদের উপর ব্যক্তির সম্পূর্ণ অধিকার বজায় থাকবে। পাশাপাশি দেখো সরকারি ও বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ, এখানে এই অংশটি অলরেডি কিন্তু আমরা প্রথমের দিকের আলোচনায় বলে ফেলেছি। এখানে সরকার আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ যে খাতগুলো রয়েছে, যে সেই খাতগুলো সরকার নিজে বিনিয়োগ করবে। একটি উদাহরণ যদি আমরা এখানে দিতে চাই, বিদ্যুৎ খাত,
বিদ্যুৎ খাত প্রাইভেট সেক্টরেও কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু আমাদের যা চাহিদা রয়েছে তার তুলনায় ব্যক্তি মালিকানায় এই খাতের উৎপাদন পর্যাপ্ত হবে না। তার জন্য কিন্তু দেখা যাচ্ছে সরকার এই খাতে অবশ্যই বিনিয়োগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তো সরকারি খাতের পাশাপাশি আমরা কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় বেসরকারি খাতের বিনিয়োগও দেখে থাকি। সরকারি খাতের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য বেসরকারিভাবে ব্যক্তি মালিকানায় কিন্তু বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়ে থাকে। বিষয়টিকে একটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই। আমাদের একটা সময় ছিল যখন বাংলাদেশে পাট শিল্প বা পাটের বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি ছিল। সেই পাটের ফ্যাক্টরিগুলো কিন্তু সরকারি বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা সরকারি মালিকানায় পরিচালিত হয়ে আসছিল। কিন্তু পরবর্তীতে আমরা যখন গার্মেন্টস সেক্টরে উন্নতির দিকে আস্তে আস্তে ধাবিত হলাম, তখন কিন্তু দেখো সরকারি বিনিয়োগ এক্ষেত্রে খুব বেশি আমরা লক্ষ্য করি না, কিন্তু বেসরকারি বিনিয়োগ কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। ব্যক্তি মালিকানায় বর্তমানে কিন্তু অনেক বড় বড় গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী যে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটি আমাদের ধনতান্ত্রিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা একটু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি একটু বুঝে নেব। আমরা জানি যে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান এর মাধ্যমে, চাহিদা এবং যোগানের মাধ্যমে যখন একটি ভারসাম্য দাম নির্ধারিত হয়, সেই ভারসাম্য দামটিকে আমরা বলতেছি বাজার দাম। এই বাজার দাম কিন্তু এমনি এমনি আসে না। এটি যখন কোনো ক্রেতাদের দিক থেকে যখন অধিক চাহিদা আসে, বিক্রেতারা দাম বৃদ্ধি করতে থাকে। পাশাপাশি যখন দাম বৃদ্ধি পেয়ে যায়, তখন ক্রেতারা তাদের পূর্বের চাহিদার তুলনায় কম দ্রব্য ক্রয় করে। তো সেক্ষেত্রে বিক্রি কমে যাওয়ার কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা আবার দাম নিচের দিকে নামিয়ে দিচ্ছে। এভাবে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি জায়গায় দাম নির্ধারিত হয়। এই ব্যবস্থাটাকে আমরা এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা চিহ্নিত করছি। মিশ্র অর্থব্যবস্থায় এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যে পয়েন্টসটি তোমাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান। মিশ্র অর্থব্যবস্থায় আমাদের সরকারি ও বেসরকারি খাত, আমাদের সরকারি এবং বেসরকারি খাত পাশাপাশি অবস্থান করে। একটি দেশের উন্নয়নের জন্য শুধু সরকারি খাত অথবা শুধু বেসরকারি খাত তারা যদি আলাদা আলাদাভাবে বিনিয়োগ বা উৎপাদন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না, আমাদের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে না। সেক্ষেত্রে মিশ্র অর্থব্যবস্থায় আমরা সরকারি ও বেসরকারি এই দুইটি খাতকে একসাথে অবস্থান করতে দেখি। এখানেও আমরা কিন্তু একটি উদাহরণ, অলরেডি বেশ কয়েকটি উদাহরণ কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে, এখানেও একটি উদাহরণ আমরা টানতে পারি। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার একটি উদাহরণ দিয়ে থাকি, দেখো আমাদের সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, পাশাপাশি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ রয়েছে। তাহলে দেখো এখানে শিক্ষা খাতের উন্নতি করার জন্য সরকারি এবং বেসরকারি দুইটি খাত কিন্তু পাশাপাশি অবস্থান করে এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে যাব। মিশ্র অর্থব্যবস্থার আরও কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথম এখানে যে বৈশিষ্ট্যটি উপস্থাপন করব তা হচ্ছে মুনাফার উপস্থিতি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ন্যায় মিশ্র অর্থব্যবস্থাতেও আমাদের মুনাফার উপস্থিতি থাকবে। আমরা যে ব্যবসা কার্যক্রম বা আমরা যে উৎপাদন কার্য পরিচালনা করব, তা যদি মুনাফার উপস্থিতি না থাকে, সেক্ষেত্রে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান তার কেন বিনিয়োগ করবে? অবশ্যই এখানে মুনাফার উপস্থিতি থাকতে হবে।
তবে এক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করি, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু তারা মুনাফার তুলনায় যারা ভোক্তা রয়েছে তাদের স্বার্থের দিকে বেশি লক্ষ্য রাখে। পক্ষান্তরে যখন আমরা ব্যক্তিগত বিনিয়োগের দিকে লক্ষ্য করব, তখন তারা ভোক্তার মুনাফার থেকে নিজেদের মুনাফার অধিক মূল্যায়ন করে থাকে। পরবর্তী পয়েন্টস, অর্থনৈতিক পরিকল্পনা। পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা আজ আমাদের মাইলস্টোন কলেজের স্টুডেন্ট, নিশ্চয় এর জন্য তোমরা পূর্ব থেকেই ভালোভাবে পড়াশোনা করে একটি ভালো রেজাল্ট নিয়ে আমাদের মাইলস্টোন কলেজে এসে ভর্তি হয়েছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে পরিকল্পনার কথা বলা হচ্ছে তা যে আমরা একজন ব্যক্তি শুধু তার নিজের জীবনের ক্ষেত্রে করবে তা কিন্তু নয়। একটি রাষ্ট্রের জন্য অবশ্যই অর্থনৈতিক পরিকল্পনা থাকতে হবে। এখন এই অর্থনৈতিক পরিকল্পনা সরকারি এবং বেসরকারি যারা উদ্যোক্তা আছে বা বিনিয়োগকারী আছে তাদেরকে অবশ্যই সম্মিলিতভাবে একসাথে নিয়ে আসতে হবে। সরকার আমাদের কৃষি, শিল্প, সেবা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে বেসরকারি যে বিনিয়োগকারী আছে বা সংস্থা আছে তাদেরও সহযোগিতার প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের পয়েন্টসটিতে যদি যেতে চাই তা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। মিশ্র অর্থনীতিতে পেশা নির্বাচন এবং উদ্যোক্তা যে কোনো দ্রব্য উৎপাদনের স্বাধীনতা রয়েছে। আমরা জানি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্র কি উৎপাদন করা হবে, কাদের জন্য উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে তা নির্ধারণ করে দিয়ে থাকে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় বা এটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য থেকে নেওয়া হয়েছে, অর্থনৈতিক আমাদের স্বাধীনতা থাকবে। আমরা কোন পেশায় কাজ করতে চাই, আমি কি ইঞ্জিনিয়ার হব, আমি কি লয়ার হব, নাকি আমি চায়ের দোকানদার হব, তার সিদ্ধান্ত গ্রহণের আমার স্বাধীনতা থাকবে। আমি কোন দ্রব্য গ্রহণ করব, কোন দ্রব্য আমি গ্রহণ করব না, তার স্বাধীনতাও আমাদের মিশ্র অর্থব্যবস্থায় বিদ্যমান থাকে। সম্পদের মালিকানা আমার কতটুকু থাকবে তারও স্বাধীনতা এখানে দেওয়া থাকবে। পরবর্তী পয়েন্টস, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ। মিশ্র অর্থব্যবস্থায় শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এই বিষয়টিকে খুবই গুরুত্ব প্রদান করা হয়। উৎপাদনের উপাদান যে চারটি রয়েছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, তার ভিতরে দেখো শ্রম কাজটি কিন্তু আসবে শ্রমিকদের কাছ থেকে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য ন্যূনতম মজুরি, কাজের সময়, শ্রম আদালত, শিল্প বিরোধ নিষ্পত্তির জন্য বিভিন্ন সামাজিক সংস্থা রয়েছে। এই সংস্থা বা আমাদের যে মজুরি নির্ধারণ করে দেয়া আছে, কাজের সময় নির্ধারণ করে দেয়া আছে, এই বিষয়গুলো সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে এবং এর মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয়। যদি আমাদের কাজের সময় নির্ধারণ করে দেয়া না থাকতো, সেক্ষেত্রে দেখা যেত আমাদের একজন শ্রমিক সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত কাজ করতে বাধ্য হতো। কিন্তু সরকার কর্তৃক যে সময় নির্ধারণ করে দেয়া আছে তা হচ্ছে 8 ঘন্টা। পাশাপাশি আমাদের গার্মেন্টস শিল্পে ন্যূনতম একজন শ্রমিকের বেতন কত হবে তাও কিন্তু নির্ধারণ করে দেয়া আছে। এবং প্রিয় শিক্ষার্থীরা, এই বেতন নির্ধারণ একজন শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা, একজন শ্রমিকের অভিজ্ঞতা এর উপরও কিন্তু নির্ভর করে। শিক্ষার্থীরা, মিশ্র অর্থব্যবস্থার সর্বশেষ যে পয়েন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলবো তা হচ্ছে মজুরির হার নির্ধারণ। সরকার কর্তৃক এই হার নির্ধারণ করে দেয়া থাকে। একজন শ্রমিক ন্যূনতম কত টাকা মজুরি পাবে, তার মজুরি কত হবে, এটা গভর্নমেন্ট থেকে নির্ধারণ করে দেয়া থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব আমাদের পরের স্লাইডে। ইসলামিক অর্থব্যবস্থা। ইসলামিক অর্থব্যবস্থা এর সংজ্ঞাটি আমরা প্রথমে দেখে নিই। অর্থনীতির যে শাখা মানুষের অর্থনৈতিক সমস্যাবলী ইসলামের আলোকে আলোচনা করে তাকে ইসলামিক অর্থনীতি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সংজ্ঞাটি থেকে তোমরা
মোরলেস একটা ধারণা করে ফেলতে পারবে যে ইসলামিক অর্থব্যবস্থা আসলে কোন দিকটিকে নির্দেশ করছে। যারা মুসলিম বা আমরা যারা মুসলিম আছি, আমাদের জন্য ইসলামে কিছু বিধিনিষেধ দেওয়া আছে। সুদ, ঘুষ, দুর্নীতি, এই সকল কিছু ইসলামে হারাম। তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামের এই যে কাজগুলো নিষিদ্ধ করা আছে এই কাজগুলো ব্যতি রেখে আমাদেরকে আমার অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করতে হবে। আমরা আরও একটি সংজ্ঞা দেখব ইসলামিক অর্থব্যবস্থার। ইসলামী শরিয়ার ভিত্তিতে মানব জীবনের অর্থনৈতিক সমস্যা ও এর আচরণ সুশৃঙ্খল বিচার বিশ্লেষণ ও অধ্যয়নেই ইসলামী অর্থব্যবস্থা। এই সংজ্ঞাটি দিয়েছেন সাবাহ ইলদিন জাইম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব ইসলামী অর্থনীতির উৎস কয়টি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 1 মার্কসের জন্য আমাদের আসে। ইসলামী অর্থনীতির উৎস হচ্ছে 4টি, অর্থাৎ ইসলামের যে বিধিনিষেধগুলো নিয়ে আমরা কথা বলবো এই বিধিনিষেধ বা নিয়ম কানুনগুলো 4টি উৎস থেকে নেওয়া হয়েছে। প্রধানত প্রথম হচ্ছে আল কোরআন। পবিত্র কোরআন থেকে আমাদের জন্য আইন কানুন ইসলামিক অর্থনীতিতে তৈরি করা হয়েছে। সুন্নাহ, ইজমা, কিয়াস। ইসলামিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনার শুরুতেই যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে ইসলামী আদর্শের বাস্তবায়ন। ইসলামিক আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইসলামীর যে নিয়ম নীতি রয়েছে তা বাস্তবায়ন করে থাকি, যা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে দেখো হালাল সম্পদ অর্জন, কোন উপায়ে উপার্জন করা হালাল, কোন উপায় অবলম্বন করা যাবে না সে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে। যেমন ওজনে কম দেয়া, তারপর আমরা যদি সুদের টাকা নিয়ে কোনো ব্যবসা করে থাকি, এই সকল কাজ কিন্তু হারাম হবে। তার মানে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে যে অর্থ আমরা উৎপাদন করব তা হালাল হবে না। আমাদের উৎপাদিত সম্পদ অবশ্যই হালালভাবে হালাল পথে উপার্জন করতে হবে। 3 নম্বর পয়েন্ট, সম্পদের সীমিত মালিকানা। অর্থব্যবস্থায় আমরা কিন্তু আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে নেই। যখন আমরা আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছি তখন আমরা কিন্তু এই দুনিয়ার যে সম্পদ রয়েছে এই সকল সম্পদের উপর আমরা সার্বভৌমত্ব আর রাখবো না। তাই এক্ষেত্রে আমরা যে কথাটি বলতে পারি, যখন আমরা ইসলামে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছি, আমরা তখন কিন্তু আমাদের যে সম্পদ রয়েছে তার শুধুমাত্র কেয়ারটেকার হিসেবে পরিগণিত হচ্ছে। অর্থাৎ আমি এর রক্ষণাবেক্ষণ করতে পারি, আমার পরবর্তী বংশধর তার রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু এই সম্পদ আমাদের ব্যক্তিগত মালিকানায় আমরা বলতে পারবো না। সম্পদের বন্টন। প্রিয় শিক্ষার্থীরা, সম্পদের সুষ্ঠু বন্টন ইসলামিক অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য। সম্পদের বন্টন আমরা কিভাবে করব তার জন্য অবশ্যই আমাদেরকে ইসলামিক নিয়ম বিধান মেনে চলতে হবে। পবিত্র কোরআনে এসেছে, সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয়। অর্থাৎ শুধুমাত্র ধনী ব্যক্তিদের হাতেই সম্পদ পুঞ্জীভূত হয়ে যাবে, আর সমাজের যারা নিম্ন শ্রেণী আছে বা যারা গরিব রয়েছে তারা সম্পদের অধিকারী হবে না, তা কিন্তু হতে পারবে না। পরবর্তী পয়েন্টস, কার্পণ্য ও পুঞ্জীভূত রহিতকরণ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কিন্তু সম্পদ ইসলামিক অর্থনীতিতে সঞ্চয় এবং পুঞ্জীভূত করা আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। পুঞ্জীভূত মানে আমি শুধু সম্পদ অর্জন করে জমিয়ে রাখলাম, যতটুকু যেখানে প্রয়োজন তা খরচ করলাম না, বা কৃপণতা করা। সহজ বাংলা যদি আমরা বিষয়টিকে বুঝতে চাই তা হচ্ছে কৃপণতা করা। কৃপণতা কখনোই ইসলামে গ্রহণযোগ্য নয়। আমরা কিন্তু আমাদের আশেপাশে সমাজে এরকম অনেক ব্যক্তি বা আমাদের পরিচিত মানুষ রয়েছে যারা সম্পদ অর্জন করেছে কিন্তু তারা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা করে। আল্লাহ এই কাজটি কখনোই পছন্দ করেন না। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে পয়েন্টসটা আমরা আলোচনা করব তা হচ্ছে অপব্যয়ের নিন্দা।
অর্থাৎ ইসলামিক অর্থব্যবস্থায় কিন্তু আমাদের সম্পদের অপব্যয়ের কোনো অবকাশ নেই। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই ব্যয় করব, আমাদের যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত ব্যয় করাই হচ্ছে অপব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে পয়েন্টসটি আমি উপস্থাপন করব তা হচ্ছে সুদ, ঘুষ ও মজুতদারি নিষিদ্ধ। সুদ ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ আমরা জানি সুদের কারবার যারা করে বা সুদের সাথে সংশ্লিষ্ট যারা কিন্তু জানতে পেশ করবে না। অতএব সুদ ইসলাম কোনোভাবেই নয়। ঘুষ ও মজুতদারি, ঘুষ বিষয়টি আমরা সবাই পরিচিত। আমাদের বাংলাদেশে যে কোনো কাজের জন্য কিন্তু আমরা এই শব্দটির সামনে এসে দাঁড়াই। মজুতদারি করা যাবে না, কারণ মজুত করার মাধ্যমে বাজারে যে একটি কৃত্রিম সংকট তৈরি হবে, তার মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পয়েন্টসটি প্রিয় শিক্ষার্থীরা দেখো, জাকাত ও অর্থব্যবস্থা, ওরস ব্যবস্থা। ইসলামিক অর্থব্যবস্থার সবচেয়ে আমি বলবো ফলপ্রসূ একটি বৈশিষ্ট্য হচ্ছে জাকাত ব্যবস্থা। জাকাতের যে অর্থ তা সমাজের নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করা হয়ে থাকে। দুস্থ, গরিব, মিসকিন বা যারা জাকাত আদায় করে এই ধরনের লোকেরা জাকাত নিয়ে থাকে। এই জাকাতের অর্থ আমরা যদি সুষ্ঠুভাবে বন্টন করতে পারি তাহলে দেখা যাবে আমাদের অর্থনীতিতে যারা এখনও দারিদ্র্য সীমার নিচে রয়েছে তারা আস্তে আস্তে কিন্তু দারিদ্র্য সীমার উপরে উঠে আসতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে পয়েন্টসটি রয়েছে বাইতুল মাল প্রতিষ্ঠা। এটি আমাদের অনেক সময় 1 মার্কসের জন্য একটি প্রশ্ন আসে যে বাইতুল মাল বলতে কি বোঝায়। বাইতুল মাল বলতে বিভিন্ন উৎস থেকে আমরা যে অর্থ বা তহবিল সংগ্রহ করি, সেই অর্থ বা তহবিল যখন আমরা একটি নির্দিষ্ট জায়গায় জমা করে রাখি তাকে বলা হচ্ছে বাইতুল মাল। অর্থাৎ ইসলামিক অর্থব্যবস্থায় যাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ রয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু সম্পদ কালেক্ট করে একটি নির্দিষ্ট স্থানে জমা রাখার মাধ্যমে বাইতুল মাল প্রতিষ্ঠা করতে পারবো এবং পরবর্তীতে এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করব। শ্রমনীতি ও শ্রম শোষণ। ইসলামিক অর্থব্যবস্থায় শ্রমনীতি এবং শ্রম শোষণ এই দুইটি বিষয় স্পষ্টভাবে বলে দেওয়া আছে। পরবর্তী যে পয়েন্টসটি আমরা দেখব তা হচ্ছে ইসলামী ব্যাংক ব্যবস্থা। ইসলামী ব্যাংক ব্যবস্থা অর্থাৎ এমন একটি ব্যাংক ব্যবস্থা আমরা এখানে প্রচলন করব যে ব্যাংক ব্যবস্থায় সুদ থাকবে না। অর্থাৎ আমি ব্যাংকে যে টাকা জমা রাখব সেই জমাকৃত টাকার উপরে কোনো ইন্টারেস্ট যোগ হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি এইরকম ব্যাংক ব্যবস্থা প্রচলিত রয়েছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আছে। এক্ষেত্রে তোমরা ইসলামিক ব্যাংক লিমিটেড, আনারাফা ব্যাংক লিমিটেড, আলফালা ব্যাংক লিমিটেড, বেশ কিছু ইসলামিক ব্যাংক রয়েছে। তোমরা একটি জিনিস খেয়াল করে দেখবে যে এই ব্যাংকের অ্যাকাউন্ট এর নামের শুরুতে একটি করে আরবি শব্দ যুক্ত করে দেওয়া আছে, যার অর্থ দাঁড়াচ্ছে যে ব্যাংকে আমি যখন কোনো একটা অ্যাকাউন্ট করব আমি ব্যাংকের সাথে একটি চুক্তিতে বদ্ধ হচ্ছি, আমার টাকা দিয়ে তারা বিজনেস বা ব্যবসা পরিচালনা করবে এবং তার থেকে যদি কোনো মুনাফা তারা করতে পারে তার একটি অংশ মালিককে দেয়া হবে। এখানে ডিরেক্ট সুদের কোনো অপশন নেই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, কর্জে হাসানা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এই প্রশ্নটি আমাদের 1 মার্কসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কর্জে হাসানা হচ্ছে সুদবিহীন ঋণ প্রদান করা। আমি কাউকে টাকা বা ঋণ প্রদান করব যার পরিবর্তে আমি যখন সে টাকা ফেরত নেওয়ার সময় আমি তার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নিব না। এই টাকাটাকেই বলা হচ্ছে এখানে, বা এই যে ঋণ দেওয়াটাকে বলা হচ্ছে এখানে কর্জে হাসানা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। শিক্ষার্থীরা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা 3টি ভাগে এখানে ভাগ করতে পারি।
স্বাধীনতা পূর্বে পাকিস্তান আমলে আমাদের যে অর্থব্যবস্থা প্রচলিত ছিল তা ছিল ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তোমরা ইতিমধ্যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিন্তু বৈশিষ্ট্যগুলো জেনে গিয়েছো। স্বাধীনতা লাভের পর সমাজতন্ত্র প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়। এখানে প্রিয় শিক্ষার্থীরা, সমাজতন্ত্র কেন প্রবর্তন বা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তার পিছনে আমি একটি যুক্তি দিতে চাই। যেহেতু আমরা যুদ্ধ শেষ করে মাত্র একটি নতুন অর্থনীতি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি, ঠিক এই মুহূর্তে যদি আমরা মিশ্র অর্থব্যবস্থা অথবা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দিকে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক তাদের অধিক মুনাফার জন্য তারা বাজার ব্যবস্থাকে বা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার সুযোগ ছিল, যার কারণে দেখা যাচ্ছে যে যুদ্ধের পরবর্তী সময়টাতে আমরা সমাজতন্ত্র প্রবর্তনে উদ্যোগী হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে 1991 সালের পর বাংলাদেশে মিশ্র অর্থনীতির সূত্রপাত ঘটে, যা বর্তমানেও চালু রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। এখানে দেখো, অলরেডি আমরা এইখানে যে বিষয়গুলো আলোচনা করব তা আজকের আলোচনার ভিতরে বেশ কয়েকবার চলে এসেছে। দেখো, সরকারি ও বেসরকারি বিনিয়োগ। সরকারি ও বেসরকারি বিনিয়োগ নিয়ে অলরেডি বেশ কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানেও আরেকটু বলবো, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও কিন্তু বিনিয়োগ হচ্ছে। আমি খুব ছোট্ট করে একটি উদাহরণ দিতে চাই। আমাদের যে আবাসন খাত রয়েছে, আবাসন খাতে আমরা কিন্তু দেখি রাজুক সরকারি প্রতিষ্ঠান, পাশাপাশি দেখো বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ বা বিভিন্ন রূপায়ণ সিটি, রূপায়ণ গ্রুপ, এরকম আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা কিন্তু এই আবাসিক খাতে বিনিয়োগ করছে। তাহলে এখানে দেখো সরকারি এবং বেসরকারি বিনিয়োগের কিন্তু আরেকটি উদাহরণ আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে অপশনটি আছে তার সাথে কিন্তু আগের অপশনটির খুব মিল রয়েছে। দেখো, সরকারি ও বেসরকারি খাতের সহযোগ, অর্থাৎ এখানে বোঝাচ্ছে সরকারি এবং বেসরকারি খাত পাশাপাশি অবস্থান করবে। পরবর্তীতে দেখো অর্থনৈতিক পরিকল্পনা। এটা অলরেডি আমি বলে ফেলেছি, সরকারি এবং বেসরকারি খাত তারা দেশের অর্থনৈতিক সার্বিক উন্নয়নের জন্য অর্থনৈতিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করবে। সম্পদের ব্যক্তিগত মালিকানা। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। এখানে আমরা যে সম্পদ অর্জন করব, সরকার এসে সেই সম্পদ কখনোই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পয়েন্ট হচ্ছে দাম প্রক্রিয়া। এখানে মিশ্র অর্থব্যবস্থা বা বাংলাদেশ অর্থনীতিতে কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান, কারণ এখানেও চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়া বা ঘাত প্রতিঘাতের দ্বারা দাম নির্ধারিত হয়। তবে কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিন্তু সরকার মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে যদি বাজার অস্থির হয়ে যায় বা কোনো দ্রব্যের মূল্য যদি উৎপাদনকারীরা অতিরিক্ত বৃদ্ধি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু সরকার তা নির্ধারণ করে দিতে পারে। একটি উদাহরণ এখানেও আমরা দিতে পারি। আমাদের বেশ কিছুদিন আগে আমরা দেখেছি পেঁয়াজের বাজার অস্থির হয়ে গিয়েছিল, দাম 250 টাকা 300 টাকা কেজি হয়ে গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে কিন্তু সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে পেঁয়াজের দাম আবার নিম্নমুখী করে দিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু কোনো একজন ব্যক্তি বা একটি ব্যক্তি, কোনো বেসরকারি প্রতিষ্ঠান তারা নিজেদের ইচ্ছা মতো দামকে প্রভাবিত করতে পারে না, তাদেরকে সরকারের কাছে এই বিষয়ে জবাবদিহি করতে হয়। মুনাফার উপস্থিতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বেই বলেছি যে উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই মুনাফার উপস্থিতি থাকতে হবে। যদি মুনাফার উপস্থিতি না থাকে, সেক্ষেত্রে উৎপাদনকারীরা উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলবে। মজুরি বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু আমাদের মজুরি নির্ধারিত
করে দেয়া আছে। একজন ব্যক্তির যোগ্যতা বা তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ওর উপর ভিত্তি করে তার মজুরি কত হবে, কত হওয়া উচিত, সরকার কর্তৃক কিন্তু বিভিন্ন সেক্টরে নির্ধারণ করে দেয়া থাকে। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ, এই অপশনটি আমরা কিন্তু এর আগে বলে ফেলেছি। শ্রমিকের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন রয়েছে, তাদের শ্রমিকদের কাজের সময় নির্ধারণ করে দেয়া আছে। এই বিষয়গুলোর মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন শ্রমিকের দ্বারা শ্রমিক শোষিত না হয় তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করে থাকে। ক্রেতা বিক্রেতা স্বাধীনতা, এখানে পূর্বেও বলা হয়েছিল বিষয়টি, ক্রেতা, আমরা যারা ক্রেতা রয়েছি, আমি কোন দ্রব্য কিনবো, কোন দ্রব্য কিনবো না, বিক্রেতা বা উৎপাদনকারী তারা কোন দ্রব্য উৎপাদন করবে, কোন দ্রব্য উৎপাদন করবে না, তার স্বাধীনতা স্বীকৃত। একটি উদাহরণ দিই আমরা এখানে। আমি একজন ভোক্তা হিসেবে বা আমরা একজন ভোক্তা হিসেবে যখন আমরা বাজার থেকে একটি সফট ড্রিঙ্কস কিনবো বা কোল্ড ড্রিঙ্কস কিনবো, আমরা কিন্তু পেপসি কিনতে পারি, আমরা কিন্তু কোকাকোলা কিনতে পারি, পাশাপাশি কিন্তু আমাদের হাতে 7-আপের অপশনও রয়েছে। অর্থাৎ এখানে আমি নিজের স্বাধীনতা ভোগ করব, আমার ইচ্ছা মতো আমি একটি দ্রব্য এখানে ক্রয় করে ভোগ করতে পারি। একইভাবে বিক্রেতা যে রয়েছে, বিক্রেতা সে কি কোক উৎপাদন করবে নাকি 7-আপ উৎপাদন করবে, এই বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও বিক্রেতা বা উৎপাদনকারীর রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আমি এখন কথা বলবো তা হচ্ছে সামাজিক নিরাপত্তা। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক নিরাপত্তার বিষয়টি স্বীকৃত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি দেখা শেষ হলে তোমরা আমাদের বই নিয়ে পরবর্তীতে এই বিষয়গুলো আরও বেশি করে পড়াশোনা করবে, যাতে বিষয়গুলো আরও ভালো করে তোমরা অনুধাবন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনার শেষে এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, তোমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছ। ক, রাষ্ট্রটি এশিয়া মহাদেশের একটি উন্নত রাষ্ট্র। এখানে ব্যক্তি যা আয় করে তা রাষ্ট্রের মালিকানায় চলে যায়, অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানার কোনো স্থান নেই। সামাজিক কল্যাণ সাধনই এদেশের অর্থব্যবস্থার মূল কথা। এখানে জাতীয় আয়ের সুষম বন্টন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপক থেকে নিচের যে প্রশ্নগুলো তোমাদের আনসার করতে হবে তা হচ্ছে অর্থনীতির জনককে, এটি জ্ঞানমূলক একটি প্রশ্ন। খ নাম্বার, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো, এটি অনুধাবনমূলক একটি প্রশ্ন। পরবর্তীতে দেখো গ এবং ঘ, যা আমাদের উদ্দীপক থেকে আনসার করতে হবে। উদ্দীপকে ক রাষ্ট্রটির যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তার স্বরূপ ব্যাখ্যা করো। ঘ, তুমি কি মনে করো এ ধরনের অর্থব্যবস্থা রাষ্ট্রের জন্য সর্বোচ্চ কল্যাণ বয়ে আনতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু সাহায্য করবো এখানে। দেখো, আমরা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য পূর্ববর্তী ক্লাসে জেনেছি। এখানে দেখো, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের কথাগুলো মিলে যাচ্ছে। এখানে আমাদের ব্যক্তি যা আয় করে তা রাষ্ট্রের মালিকানায় চলে যায়, এখানে ব্যক্তি মালিকানার কোনো স্থান নেই, সামাজিক কল্যাণ সাধনই এদেশের অর্থব্যবস্থার মূল কথা। এই পয়েন্টসগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের গ নম্বরের আনসার করার সময় আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। ঘ যখন আমরা আনসার করব তখন আমরা একটু কম্পারেটিভ আলোচনা করব। এখানে আমার নিজের জ্ঞান থেকেও কিছু লিখতে হবে। তোমরা তোমাদের সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য পড়ে যে জ্ঞান অর্জন করেছ তার উপর ভিত্তি করে ঘর উত্তরটি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনাটি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের আলোচনা শেষ করার পূর্বে যেখানে বসেই আজকের এই আলোচনাটি শুনলে সবাই সুস্থ ও নিরাপদ থাকে, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আমি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আসসালামু আলাইকুম।